নমস্কার, শুভ সন্ধ্যা। গতকাল 15ই অগস্ট সাহিত্যপথের পক্ষ থেকে ভিন্ন আঙ্গিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। আর আজ 15ই অগস্ট শ্রী অরবিন্দের জন্মদিন উপলক্ষে একদিন বিলম্বে তার প্রতি শ্রদ্ধা নিবেদিত হবে সাহিত্যপথের অনুষ্ঠানে। শ্রী অরবিন্দ একই সঙ্গে মহাবিপ্লবী এবং মহাঋষি। তার এই দুই সত্তা ভারতবর্ষের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে পরম বিস্ময়। অথচ তার সাহিত্য সত্তা খানিকটা যেন আড়ালে। আজ সাহিত্যপথের অনুষ্ঠানে তাই সাহিত্যিক শ্রী অরবিন্দ বিষয়ে বলবেন শ্রী অরবিন্দ বিশেষজ্ঞ অধ্যাপক গৌতম ঘোষাল। এই ভিডিও তৈরির সময় ব্যবহৃত ছবিগুলি নেওয়া হয়েছে পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রম প্রকাশিত রচনাবলী থেকে। শ্রী অরবিন্দের সাহিত্য। শ্রী অরবিন্দ নিজে একবার বলেছিলেন, যখন ওনাকে বলা হয়েছিল উনি দার্শনিক, উনি বলেছিলেন, আমি মূলত কবি এবং রাজনীতিবিদ, আমি দার্শনিক নই এবং সেভাবে আমি দর্শন পড়িও নি। যা আমি লিখেছি আমার অনুপ্রেরণা থেকে, আধ্যাত্মিক অনুপ্রেরণা থেকে, যোগের অনুপ্রেরণা থেকে। কিন্তু যোগ সাধনা শুরু করার আগে শ্রী অরবিন্দ লিখেছেন, সেটা ইংল্যান্ড থেকেই লেখা শুরু হয়েছিল। প্রথমে ওনার লেখা ফক্স ফ্যামিলি ম্যাগাজিনে ছাপা হতো ওনার কবিতা, তখন ওনার 10 বছর বয়স। তো ইংল্যান্ডে কিছু কবিতা লিখেছিলেন এবং পরে সেগুলোর জন্য খুব দুঃখ পেয়েছিলেন। কেমব্রিজ ছেড়ে চলে আসার আগে উনি এনভয় বলে একটি কবিতা লেখেন। তাতে তিনি যাকে আমরা ইংরেজিতে বলি ডায়াসপোরা, এটি সম্ভবত ইংরেজিতে প্রথম ভারতীয় সাহিত্যে ডায়াসপোরিক কবিতা, ভারতীয় ইংরেজি সাহিত্যে। তো এনভয় উনি বলেছেন যে আর হোমার নয়, আর হোমারের দেশে নয়, আর গ্রিক দেশে নয়, আর পেগাসাসের খুরের দিকে নয়, আমি সরস্বতীর দিকে যাব। তো 1893 সালে দেশে ফিরে উনি সরাসরি রাজনৈতিক আন্দোলনে যোগদান, এবং উনি বুঝেছিলেন যে দ্রুত ওনাকে ভারতীয় সংস্কৃতি রপ্ত করতে হবে, কারণ উনি কিছুই জানতেন না ভারতীয় সংস্কৃতির, খুব সামান্য। তো উনি দ্রুত সংস্কৃত এবং ভারতীয় কিছু ভাষা রপ্ত করেন। এছাড়া তো উনি ইংল্যান্ডে গ্রিক, ল্যাটিন, ইটালিয়ান, ফ্রেঞ্চ, জার্মান অল্প, জার্মান উনি বলেছেন লিটল অফ জার্মান, এগুলো তো জানতেন। আর ইংরেজি ছিল ওনার মাতৃভাষার মতো। এখন 1893 সালে উনি ফিরেই প্রথম নিউ ল্যান্ডস ফর ওল্ড এই সূচকে উনি কতকগুলি রাজনৈতিক প্রবন্ধ লেখেন কংগ্রেসকে আক্রমণ করে। সেগুলোতে ছিল, প্রথম বোঝা যায় শ্রী অরবিন্দর যে স্যাটায়ার, যেটা ওনার বিখ্যাত কলকাতা এবং বরোদা পিরিয়ডের, যেটা উনি শিখেছিলেন গ্রেকো রোমান সাহিত্য পড়ে। সেই স্যাটায়ারের ছোঁয়া প্রথম দেখা যায় নিউ ল্যান্ডস ফর ওল্ড আর্টিকেলগুলোতে। এরপরে 1894 সালে বঙ্কিম মারা যাওয়ার পরে উনি বঙ্কিমের উপরে 7খানি প্রবন্ধ লেখেন এই একই কাগজে, ইন্দুপ্রকাশ। সেইখানে উনি বঙ্কিমের সঙ্গে সেই প্রথম বোঝা যায় যে উনি একজন পোস্ট কলোনিয়াল রাইটার, এবং বঙ্কিমকে উনি স্কটের অনেক ওপরে জায়গা দিলেন এবং বললেন যে এটা অপমান যে একটা অরিজিনাল বাংলা উপন্যাসিককে একটা ইমপারফেক্ট স্কচ অথরের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাকে অপমান করা। বঙ্কিম ইজ দ্য স্কট অফ বেঙ্গল, অত্যন্ত একটি অন্যায্য কথা। তো উনি দেখালেন স্কটের কি নেই, বঙ্কিমের কি আছে। উনি বললেন স্কটের চরিত্রগুলো পুতুল,
বঙ্কিমের চরিত্র সজীব। স্কট মেয়েদের বুঝতেন না, বঙ্কিম মেয়েদের অত্যন্ত ঘনিষ্ঠভাবে চিনতেন, বুঝতেন। সেটার সঙ্গে ওনার যে ঋষিত্বর সঙ্গে একটা যোগ আছে, কারণ এবং শ্রী অরবিন্দ বলছেন গোটা পৃথিবীর সাহিত্যে শেক্সপিয়ার, ব্রন্টি সিস্টার্স ছাড়া এত ভালো মেয়েদের কিন্তু কেউই বোঝেননি। এবং শুধু স্কটকে উনি একটি ব্যাপারে এগিয়ে রেখেছিলেন, সেটা হচ্ছে ঘটনা বর্ণনা। তো শ্রী অরবিন্দ 1893 দেশে ফিরে বরোদা মহারাজের কাছে কাজ নেন এবং ওই সময় তার লেখাপড়া একটু হয় আর কি, সংস্কৃত এবং ভারতীয় সাহিত্য। ওই সময় তিনি কিছু লেখেন ব্যাস, বাল্মীকি, কালিদাস, এই তিনজনের উপরে। এইগুলোই ওনার আর্লি রাইটিংসের মধ্যে পাওয়া যাচ্ছে। এখানে তিনি কিন্তু যা বলেছেন পরবর্তীকালে সেই মত কিন্তু খুব একটা বদলায়নি। ব্যাস এবং বাল্মীকির স্টাইলের উনি তুলনা করেছেন, কালিদাসকে তুলনা করেছেন মার্লো শেক্সপিয়ারের সঙ্গে। এবং হিন্দু ড্রামা বলে একটি প্রবন্ধে উনি লিখেছেন যে ইউরোপিয়ানরা মনে করে যে ভারতীয় নাটকই নয় সেগুলো, কারণ সেখানে তো এলিজাবেথান যে রস সেগুলো তো পাওয়া যাচ্ছে না। এটাও শ্রী অরবিন্দর পোস্ট কলোনিয়াল অ্যাটিটিউডের মধ্যে পড়ে। উনি ভেঙে দিলেন এই কনসেপ্টটা এবং উনি পোস্ট কলোনিয়াল রেজিস্ট্যান্স বলতে যা বোঝায় ওটা দিলেন এই হিন্দু ড্রামা দিয়ে। উনি বললেন যে হিন্দু মাইন্ড ইজ বেসিক্যালি নন ভায়োলেন্ট, যার জন্য কালিদাসের নাটকে কোনো ভায়োলেন্স নেই। এলিজাবেথান এজ, এলিজাবেথান যুগ, যেটা ম্যাথু আর্নল্ড বলেছে, যেটা হিংসা, কোনো খুনি, মারামারিতে ভরা, রক্তপথে ভর্তি। তো ম্যাথু আর্নল্ড বলেছেন যে পেরিক্লিসের এথেন্স অনেক বেশি সভ্য এলিজাবেথান যুগের চেয়ে। শুধু শেক্সপিয়ার বাঁচিয়েছে যুগটাকে। তো শ্রী অরবিন্দ বললেন যে এই সমস্ত খুনোখুনি, মারামারি ভারতীয় সংস্কৃতির মধ্যে পড়ে না, যার জন্য কালিদাসের নাটকে ওই রসটা নেই। এবং শেক্সপিয়ার ছোট বাচ্চাদের বুঝতেন না, সেখানেও কালিদাস এগিয়ে আছেন কিন্তু। তো এরপরে তিনি কলকাতায় চলে এলেন। 1906 সালে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা শুরু করে বিপিনচন্দ্র পাল ওনাকে ছেড়ে দিলেন। 6 এপ্রিল উনি জয়েন করেন বন্দে মাতরমের এডিটর হিসেবে। বেশিরভাগ লেখা উনি নিজে লিখতেন, কেউ কেউ ওনার স্টাইল নকল করে দু একটি লেখা আছে, বেশিরভাগই শ্রী অরবিন্দর লেখা, হয় প্রবন্ধ নাহলে এডিটোরিয়াল। এই বন্দে মাতরমে শ্রী অরবিন্দর যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন সংস্কৃতি এবং সাহিত্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1961 সালে ফ্রান্স ফানোন তার রেচেড অফ দ্য আর্থ বইতে প্রথম ব্যবহার করেন কোলোনাইজেশন অফ দ্য সাইকি কথাটি। শ্রী অরবিন্দ 1907 সালে ডক্ট্রিন অফ প্যাসিভ রেজিস্ট্যান্সে এই কথা বলেছেন এবং এটিকে ব্যাখ্যা করেছেন। গান্ধীজির অনেক আগে উনি বয়কট এবং প্যাসিভ রেজিস্ট্যান্সের কথা বলেছেন। গান্ধীজি ধার করেছিলেন, কোনোদিন স্বীকার করেননি শ্রী অরবিন্দর কাছে ঋণটা। তো যেটা আর একটা বৈশিষ্ট্য রীতির ক্ষেত্রে, গদ্য রীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে পুরো গ্রেকো রোমান স্যাটায়ার উনি যে কীভাবে রপ্ত করেছিলেন সেটা বোঝা যায় কিছু ওর প্রবন্ধ এবং সম্পাদকীয়তে, যেগুলোতে উনি সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে হয়তো আক্রমণ করছেন, কি এন ঘোষকে আক্রমণ করছেন, এবং সে একটা অদ্ভুত স্যাটায়ার। তো এইটা উনি পেয়েছিলেন, আমি পরে দেখেছিলাম এই ব্যাপারে গবেষণা করতে গিয়ে, যে গিলবার্ট হায়াটের বইয়ে ডিটেলসে আলোচনা আছে গ্রেকো রোমান স্যাটায়ার সম্পর্কে। শ্রী অরবিন্দ কিন্তু ওগুলি জানতেন। এরপরে তো ওনাকে ওই বোমা মামলার এতে ধরা পড়েন এবং জেলে ওনার উপলব্ধি বদলে যায়, ওনার যে ভিশন বদলে যায়। কৃষ্ণ ওনাকে দর্শন দেন এবং বিবেকানন্দ 14 দিন ওনাকে
ওনাকে শিক্ষা দেন যে কিভাবে যোগের পথে এগোতে হবে। তো বলা হয়েছিল, তুমি কি করে জানলে বিবেকানন্দ, তুমি দেখেছিলে বিবেকানন্দকে? উনি বললেন, দেখলে বিশ্বাস করতাম না, দেখার ভুল হয়। আমি শুনছিলাম বিবেকানন্দ আমার কানে কানে যেগুলো বলছিল সেগুলো অথেন্টিক কথা, এবং সেগুলোই আমাকে এগোবার জন্যে রাস্তাটা দেখিয়ে দেয়, যে এই নতুন যে যোগ, যেটা উনি করে যেতে পারেননি যেহেতু উনি অকালে ওনার প্রয়াণ হয়। এবং বিবেকানন্দ চেয়েও রামকৃষ্ণের প্রতি ওনার অনুরাগ খুব বেশি ছিল। এবং পরবর্তীকালে উনি যে ন্যাশনালিজমের কথা বলেন, যেটাকে সুগত বসু পরে একটি বই লিখেছেন, দ্য নেশন অ্যাজ মাদার, সেই নেশন অ্যাজ মাদারের কনসেপ্টটি কিন্তু বামপন্থী ঐতিহাসিকরা বুঝতেও পারেননি, বুঝতে চেষ্টাও করেননি, উপরন্তু আক্রমণ করেছেন। এটি উনি পেয়েছিলেন রামকৃষ্ণর কাছ থেকে, দল গড়ো মন্দির গড়ো। এবং ভবানী মন্দির আসলে বারীন্দ্রনাথ ঘোষের আইডিয়া ছিল, সেটিকে উনি নিজের মতো করে সাজিয়েছিলেন। পুরো কিন্তু রামকৃষ্ণর ধারা মেনে ওনার জাতীয়তাবাদের সূচনাটা হয়েছিল, এবং সেই জাতীয়তাবাদ কিন্তু আন্তর্জাতিকতাবাদ, মানবতাবাদের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত, বিচ্ছিন্ন নয়। অরবিন্দ ঘোষ এবং শ্রী অরবিন্দকে তফাৎ করা হয়, এটি একেবারে ভ্রান্ত ধারণা। তফাৎ একটিই আছে, অরবিন্দ ঘোষের চেয়ে শ্রী অরবিন্দর ইংরেজি অনেক উন্নত, অনেক অনুপ্রাণিত, কারণ যোগ তার ভাষা বদলে দিয়েছিল। সে ভাষা কলকাতায় আমরা দেখতে পাই না, যদিও সেই ভাষা পড়েই সাহেবরা ওকে, বহু সাহেব ওনার মুক্তির জন্যে আবেদন করেছিলেন। তবু বলবো যে কলকাতায় যে ইংরেজি উনি লিখতেন, 1914 সালের আর্যপত্রিকা যখন সম্পাদনা শুরু করেন, সেই ইংরেজির অনেক তফাৎ আছে। এবং জাতীয়তাবোধ সম্পর্কে ধারণা এতটুকু বদলায়নি। শ্রী অরবিন্দ এবং অরবিন্দ ঘোষ দুটি পৃথক ব্যক্তিত্ব নন, এবং জীবনের শেষ দিন পর্যন্ত উনি রাজনীতিবিদ, আবার মূলত কবি। কবিতা লেখা চলছিল পাশাপাশি, এবং কবিতা লেখার ওনার যে এই সময়তেই, এই জাতীয়তাবাদের সময় উনি 5টি পূর্ণাঙ্গ নাটক লেখেন, যেমন ভিজিটস অফ বাসোরা, যেটা শেক্সপিরিয়ান কমেডির মতো লাগে, রডোগিয়ন বলে একটি ট্র্যাজেডি লেখেন। ফর্মটা কিন্তু শেক্সপিয়ার এবং সফোক্লিসকে মিলিয়ে 5খানি পূর্ণাঙ্গ নাটক লেখেন এর মধ্যে, এবং তারপরে কিছু ছোট গল্প লেখেন যেগুলো উইতে নষ্ট করে। তার মধ্যে একটি ছোট গল্প পাওয়া গেছে যেটি রহস্য গল্প, পোয়ের আদলে লেখা, দ্য ফ্যান্টম আওয়ার বলে, অসাধারণ গল্প। এরপরে 1921 মা এসে শ্রী অরবিন্দ আশ্রম প্রতিষ্ঠা করেন, এবং তখন আস্তে আস্তে লোকজন আসা শুরু করে। শ্রী অরবিন্দ 1926 একটা ঘরে চলে যান, এবং তারপর থেকে উনি বিশেষ বেরোতেন না। পা ভেঙে গেছিল 1938 সালে, তখন বেরিয়ে একটু ডিসাইপলদের সঙ্গে কথাবার্তা বলতেন, সেগুলো টক্স নামে লিপিবদ্ধ করেছেন নীরদ বরণ এবং এবি পুরাণী। মূল কবিতা লেখা শুরু হয় 1930 সাল থেকে। শ্রী অরবিন্দর আসল মানে আধ্যাত্মিক কবিতা, যেগুলো উচ্চস্তরের কবিতা। সাবিত্রী লেখা হয়েছে প্রায় 50 বছর ধরে, বারবার বদল করেছেন। যখনই চেতনা স্তর উপরে উঠেছে আবার রিভাইজ করেছেন। 1916-তে আবার নিয়েছেন, প্রথমে বরোদায় শুরু করেন, 1902-এ শুরু করেন, আবার নতুন করে শুরু করেন 1916-তে, 1930-এ। ফাইনালি 1942 সালে উনি কিন্তু ফাইনাল 8 বছর রিভাইজ করতে বসেন, এবং তখন উনি হাত ওনার কাঁপতো, উনি ডিকটেশন দেন নীরদ বরণকে। ওনার ডাক্তার, উনি বাংলাদেশ থেকে এসেছিলেন, নীরদ বরণ বটব্যালকে উনি ডিকটেশন দেন সাবিত্রী। সেই নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, কিছু পরে এডিটিং নিয়ে, সেগুলো অন্য বিষয়। তো এই সময় 30 থেকে 42 পর্যন্ত শ্রী অরবিন্দর যে সবচেয়ে মূল্যবান সনেটগুলো, মোট 88টি সনেট পাওয়া গেছে, 88 সনেটস। তার মধ্যে কিছু আর্লি পিরিয়ডে লেখা,
গোড়ার দিকে, কিন্তু বেশিরভাগ উপলব্ধি সনেট যেগুলো যেগুলো এক একটি দিনের উপলব্ধি, প্রায় ডায়েরির মতো এক একটি সনেট, কোনোটি পেত্রার্কার ফর্মে, কোনোটি শেক্সপিরিয়ান ফর্মে। শেক্সপিরিয়ান ফর্মটা পছন্দ করতেন, লাস্টে 2 লাইন কাপলেট হিসেবে থাকতো। কোনোটি একবারে টানা 14 লাইন, বিভিন্নভাবে কোনোটি একদম করে নিজের সুবিধে মতো সাজিয়েছে নিজের এক্সপিরিয়েন্সকে ধরে রাখার জন্য। তো ফাইনালি ওনার সব কাজ গিয়ে পৌঁছয় সাবিত্রীতে, এবং এটি ইংরেজি সাহিত্যের দীর্ঘতম মহাকাব্য। 2 রকম ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করা হয়েছে, একটি যেটি এক লাইন থেকে আর এক লাইনে চলে যায়, হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ, রান অন লাইন। আরেকটি ব্ল্যাঙ্ক ভার্স হয় যেটি একটা লাইনের মধ্যে থেমে যায়, এন্ড স্টপ লাইন। 2 ধরনের ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করেছেন, এবং নিখুঁত ব্ল্যাঙ্ক ভার্সে 23,813 লাইনের মহাকাব্য ইংরেজি সাহিত্যে কেউ কোনোদিনই চেষ্টাও করেননি লিখতে, এবং এইভাবে ইন্সপিরেশন রাখাও শক্ত। উনিও রাখতে পারেননি, উনি স্বীকার করেছেন, কিন্তু বহু জায়গায় ওনার কবিতা কিন্তু অত্যন্ত উচ্চস্তরে গেছে। এবং এই সাবিত্রী নিয়েই বেশিরভাগ গবেষণা হয়, অন্যান্য কাজগুলো একটু নেগলেক্টেড আছে। কিন্তু বেসিক্যালি ওনার যে গদ্য সাহিত্য, যে অসামান্য গদ্য, সেগুলো উনি লেখেন 1914 থেকে 1921-এর মধ্যে। এবং এই সময় তিনি লেখেন লাইফ ডিভাইন, এসেজ অন দ্য গীতা, সিনথেসিস অফ যোগা, দ্য হিউম্যান সাইকেল, দ্য আইডিয়াল অফ হিউম্যান ইউনিটি, ওয়ার অ্যান্ড সেলফ ডিটারমিনেশন, দ্য ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার, দ্য ফিউচার পোয়েট্রি। বহু লোক যেটা জানে না সেটা হচ্ছে শ্রী অরবিন্দ একটি শেক্সপিয়ারের ওপরে আলাদা কাব্যতত্ত্ব আছে ওনার। হি হ্যাজ এ হোল বডি অফ এস্থেটিক্স অন শেক্সপিয়ার, হোল বডি অফ পোয়েটিক্স। এছাড়া উনি একটি নতুন ইংরেজি সাহিত্যের একটি রিভাইজড হিস্ট্রি লিখেছিলেন। রিভাইজ বলছি এই জন্যে 70% উনি ট্র্যাডিশনাল কথা বলেছেন, 30% কিন্তু উনি ইংরেজি কবিদের নতুন মাত্রা দিয়েছেন, যা হয় ট্র্যাডিশন এবং নভেলটি। সুতরাং এইটি কিন্তু ফিউচার পোয়েট্রি ওনার শেষ কথা নয় কাব্যতত্ত্বর। উনি বলতে পারেননি ফিউচার পোয়েট্রি, 26 বার উনি চেষ্টা করেছেন ওটাকে রিভাইজ করার, কিন্তু উনি স্যাটিসফাইড ছিলেন না। ওনার জীবদ্দশায় উনি ছাপার পারমিশন দেননি। 1953 সালে উনি চলে যাওয়ার পরে নলিনীকান্ত গুপ্তর অনুমতি নিয়ে সাবিত্রী ছাপা হয়, এই ফিউচার পোয়েট্রি ছাপা হয়। ফিউচার পোয়েট্রি উনি সম্মতি দেননি, কারণ ফিউচার পোয়েট্রি উনি বলেছিলেন ইনকমপ্লিট। কিন্তু ফিউচার পোয়েট্রিকে আমরা ধরি 1930-এর পর থেকে যে চিঠিপত্র উনি লিখেছিলেন কেডি সেটনা বলে ওনার পার্সি ডিসাইপলকে, সেইগুলোতে উনি ফিউচার পোয়েট্রিতে যেগুলো বলতে পারেননি ওই চিঠিগুলোতে, সেগুলো পরিষ্কার। কবিতা কিভাবে মন্ত্র হবে, কবিতা কোন স্তর থেকে আসছে, একটি নতুন কাব্যতত্ত্ব যেটা আসছে অতীতের উপনিষদ বেদ থেকে, কিন্তু বিবর্তনের ফলে মানুষের চেতনাও বিবর্তন হয়েছে, মানুষও বিবর্তন করেছে। রিভাইভাল হবে না, রিভাইভাল শুধু নয়, ডায়নামিক রিভাইভাল। রিভাইভাল তো হবেই, ডায়নামিক রিভাইভাল, যেহেতু মানুষ পেছিয়ে যাচ্ছে না, সেই জন্যে রিপিট করা হবে না। দ্বিতীয় কথা, সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল সে মন্ত্রগুলো, উনি দেখালেন ইংরেজি ভাষায় মন্ত্র লিখতে হবে। এবং আমরা জানি যে বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও মন্ত্র শব্দ আমরা দেখতে পাচ্ছি, শ্রী অরবিন্দর থিওরিকে ফলো করে বুঝতে পারছি যে এগুলো আছে। সব মিলিয়ে পুরো জীবনটাই হচ্ছে একটি সাহিত্যিকের জীবন, কারণ যোগের সঙ্গে সাহিত্য চলেছে পাশাপাশি একদম। যোগে যা করেছেন তার অন্তত 10 ভাগ উনি লিখে যেতে পেরেছেন, যেটা এর আগে পর্যন্ত মানে যোগীরা বা মহা অবতার যারা ছিলেন তারা বলতে পারতেন না, তারা শিষ্যদের বলে যেতেন। কিন্তু প্রথম একজন বললেন এবং ইংরেজিতে বললেন, এবং সেই ইংরেজি কিন্তু আমি বলেছি আমার কাজে যে লর্ড অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার প্রভু, যা খুশি তাই করেছেন ইংরেজি ভাষা নিয়ে। শেক্সপিয়ারের পরে এত বড় ইংরেজি সাহিত্য নিয়ে কেউ এত চমৎকারিত্ব কেউ দেখাতে পারেনি শেক্সপিয়ারের পরে। সেই জন্য শেক্সপিয়ারের সঙ্গে ওনাকে লিঙ্ক করাও হচ্ছে আজকাল।
আমি ক্লেমও করেছি দেয়ার ইজ নো গ্রেটার ইভেন্ট আফটার শেক্সপিয়ার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। সব মিলিয়ে একটি সাহিত্যিকের জীবন আমরা যদি যোগ রাজনীতি সব বাদও দিই, শুধু সাহিত্যিক হিসেবে তার কাব্যতত্ত্ব, তার কবিতা সব মিলিয়ে শ্রী অরবিন্দকে আমরা একটা আলাদাভাবে সাহিত্যিক শ্রী অরবিন্দ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি।